সাথে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। ওম নমঃ পরমাত্মনে নমঃ। ওম সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুর্ভাগ্ ভবেৎ। নন্দন্তু সর্বভূতানি নিরাতঙ্কানি সন্তু চ। স্থিরস্তু পরস্পরং সিদ্ধিরস্তু চ কর্মণঃ। ষষ্ঠস্তু নিত্যস্য রাঘ্ব সম্প্ররাঘ্ব সহৈব চ। ষষ্ঠস্তু দ্বিপদে নিত্যং শান্তিরস্তু চতুষ্পদে। শান্তিরস্তু ন দেবস্য ভূর্ভুবস্য শিবং তথা। সর্বতো শান্তিরস্তু ন সৌমাভূতানি চৈব হি। তং দেব জগতো স্রষ্টা পাতাদৈব তমেব হি। প্রজাপালয় দেবেশ শান্তিং কুরু জগৎপতে। জ্যোতির্গস্য শিবমস্তু সদা ভূমি। যস্য মাং দৃষ্টি লোকেऽস্মিन् সৌমি ভদ্রাণি পশ্যন্তু। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। ওম নমঃ পরমাত্মনে নমঃ। বলো শ্রী শ্রী ভগবান শ্রী গুরু মহারাজ জি কি জয়। ভারত সেবাশ্রম সংঘ কি জয়। সনাতন হিন্দু ধর্ম কি জয়। পূজ্যপাদ শ্রীমৎ বড় স্বামীজি মহারাজ কি জয়। স্বামীজি মহারাজ কি জয়। জলপাইগুড়ি মাতৃমণ্ডলী কি জয়। বলো শ্রী শ্রী আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ কি জয়। নমামি প্রণবানন্দ, প্রণমামি প্রণবানন্দ। ওম প্রণমামি প্রণবানন্দ, প্রণমামি প্রণবানন্দ। আজকের প্রোগ্রাম হচ্ছে জলপাইগুড়ি আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিশ্বপ্রেমানন্দজি মহারাজ ভারত সেবাশ্রম সংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এতদিন ছিলেন। গত 27 তারিখে ভারত সেবাশ্রম সংঘের গভর্নিং বডি মিটিংয়ে ওনাকে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে। তাই ভারত সেবাশ্রম সংঘের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে। সারা ভারত বলে না, আন্তর্জাতিক ভারত সেবাশ্রম সংঘের একটাই কমিটি, তার ভাইস প্রেসিডেন্ট উনি। তাই আজকের তার এই ভাইস প্রেসিডেন্টে আমরা যারা ভক্তরা, আমরা এত গর্বিত, জলপাইগুড়িবাসী ভক্তবৃন্দ এত গর্বিত যে একটা এই জলপাইগুড়ির মতন ছোটো শহর থেকে একজন ভারত সেবাশ্রম সংঘের ভাইস প্রেসিডেন্ট, মানে কল্পনা অতীত। তাই আজকের এই আনন্দ উৎসবে আমরা তাকে একটা ক্ষুদ্র হোক, যতই ছোটই হোক, একটু সংবর্ধনা দিব। এর জন্য ভক্তরা আমরা সবাই এক হচ্ছি এবং কিছুক্ষণের ভিতরে আমাদের এই অনুষ্ঠান শুরু হবে। যথাসম্ভব তাকে শ্রদ্ধা জ্ঞাপন, গুরু মহারাজকে শ্রদ্ধা জ্ঞাপন, বড় স্বামীজিকে শ্রদ্ধা জ্ঞাপন করার আপ্রাণ চেষ্টা আমরা করব। নয়
परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। हरिं दैवमूर्तिं आचार्यरूपं प्रणवं नमामि। आचार्यरूपं सच्चिदानन्दरूपम्। आज हमारे खूब आनंदेर दिन। श्री श्री गुरु महाराजेर रत्न चरणेर शतकोटी प्रणाम जानिए आमि दुई एकटा कथा बोलছি এই মহান দেবদূত সম্পর্কে। মহাকাশের প্রতি যেমন সংখ্যা দিয়ে পরিমাপ করা যায় না, তেমনি কিছু শব্দ বা বাক্য দিয়ে এই দেবদূতকে ব্যাখ্যা করা যায় না। এটা শুধু উপলব্ধির বিষয়। আমি একজন সামান্য গৃহী হয়ে এইটুকু অনুধাবন করতে পেরেছি যে তার কৃপা ধারায় জীবনে সব কিছু লাভ করা সম্ভব। শ্রী গুরুচরণে সম্পূর্ণ আত্মসমর্পণ এই বাণী তিনি সবসময় বলেন, আর এই অভ্যর্থ বাণীর প্রতিফলন আমরা সবাই দেখতে পাচ্ছি। এই দেবদূত হলেন স্বামীজির একনিষ্ঠ সন্তান স্বামী বিশ্বপ্রেমানন্দজি মহারাজ। স্বামী বিশ্বপ্রেমানন্দজি মহারাজ সম্বন্ধে বলতে গেলে সারা রাত পার হয়ে যাবে, তা বলা শেষ করা যাবে। আমি যেটুকু উপলব্ধি করেছি আমার জীবনে, দীর্ঘকাল ওনার সেবা করার সুযোগ আমি পেয়েছি। এখনো যতদিন এই ধরাধামে থাকবো ততদিন ওনার সেবা যাতে করতে পারি এই প্রার্থনা গুরু মহারাজের চরণে, বড় স্বামীজির চরণে আর এই মহাপুরুষের চরণে আমাকে। আমি বিশ্বপ্রেমানন্দ মহারাজ তিনি প্রচার পার্টিতে যোগদান করেন আর 1989 সালের 25শে আগস্ট রানাঘাটে। তারপরে 1991 সালে জলপাইগুড়ি হিন্দু মিলন মন্দিরের কার্যকরী সভাপতি পদে যোগদান করেন। জলপাইগুড়ি হিন্দু মিলন মন্দির তখন খুব ছোট, সামান্য টিনের ঘর, একটা ছোট্ট বিল্ডিংয়ের মতো রয়েছে। এর ভিতর উনি প্রচার পার্টি নিয়ে কি কষ্টে দিন যাপন করে জলপাইগুড়ি শহরে প্রচার করতেন আর সঙ্গের জন্য সেবা কাজের জন্য কালেকশন করতেন। তার এই দীর্ঘদিনের প্রচেষ্টায় খুব অল্প সময়ের ভিতরে এই জলপাইগুড়ি হিন্দু মন্দিরের শ্রীবৃদ্ধি ঘটল। দিনকে দিন উনি নানান দিক থেকে অর্থ সংগ্রহ করতেন। কারোর কাছে জলপাইগুড়ি শহরে কারোর উপরে প্রেশার দিয়ে কোনো টাকা উনি অর্থ কারোর থেকে নেননি। বাইরের থেকে কালেকশন করে এনে আমাদের এই হিন্দু মন্দিরকে তিল করে আজকে মন্দির, এত বড় বিল্ডিং, সব কিছু ওনার একার প্রচেষ্টায়। 2005 সালে 1 এপ্রিল জলপাইগুড়ি আশ্রমের অধ্যক্ষ পদে যোগদান করেন। অধ্যক্ষ পদে যোগদান করার পরে ওনার কার্যপ্রণালী আরো জলপাইগুড়ি শহর ছাড়া আরো চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। 2010 সালে ভারত সেবাশ্রম সংঘের গভর্নিং বডি মেম্বার উনি হন। গভর্নিং বডি মেম্বার হওয়ার পর তার কার্যপ্রণালী আরো দীর্ঘায়িত হতে থাকলো। 2004 সালে ভারত সেবাশ্রম সংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে যোগদান করেন কাশীধাম আশ্রমে। সেখান থেকে তিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হওয়ার পরে তার সংঘ প্রচার ছাড়াও তিনি দীক্ষাদানের জন্য ভারতবর্ষের সর্বপ্রান্তে সব দিকে ছড়িয়ে পড়ে। এখন বর্তমানে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, ভারত সেবাশ্রম সংঘ কলকাতার হেড অফিসে সরকারিভাবে দীক্ষাদানের একমাত্র স্বামী বিশ্বপ্রেমানন্দজি মহারাজ, তিনি গুরুরূপে গুরুমন্ত্র ভক্ত প্রকাশের কাজে তিনি দিয়ে থাকেন, এখন নিয়মিত দিয়ে যাচ্ছেন। 2016 সালে সর্বভারতীয় হিন্দু মিলন মন্দিরের সভাপতি পদে যোগদান করেন। সর্বভারতীয় হিন্দু মিলন মন্দিরের সভাপতি হওয়ার পরে তিনি ভারতবর্ষের চতুর্দিকে গ্রামে গঞ্জে যেখানে হিন্দু মিলন মন্দির স্থাপিত হয়েছে বা হচ্ছে বা হওয়ার চেষ্টা হচ্ছে তাকে ত্বরান্বিত করার জন্য এবং গুরু মহারাজ যে হিন্দু জাতিকে একত্রিত করার জন্য যে আন্দোলন শুরু করেছিলেন তার সেই আন্দোলন ধারাকে বজায় রাখার জন্য হিন্দু বিপরীতকে একটি প্ল্যাটফর্মে আনার জন্য উনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। 2022 সালের 27শে ফেব্রুয়ারি ভারত সেবাশ্রম সংঘের ভাইস প্রেসিডেন্ট পদে যোগদান করেন কলকাতার সিদ্ধপীঠে। এই যে আমাদের জলপাইগুড়ি শহরের শুধু শহরবাসী বলে নয়, আমরা যারা ভক্তরা আছি, মা বোন ভাইয়েরা, তারা যে কি আনন্দ পেয়েছি আর কি অমৃত জিনিস আমাদের উনি দিলেন আর কি পাবো। আমাদের
এটি হচ্ছে সবচেয়ে বড় উপলব্ধি যে আমরা জলপাইগুড়ি শহর এই আশ্রম একজন ভারত সেবাশ্রম সঙ্গের সহসভাপতিকে পেয়েছি আমরা। শ্রী শ্রী গুরু মহারাজের চরণে, বড়স্বামীজির চরণে, তৎসহ আমাদের এই দেবদূত শ্রীমৎ স্বামী বিশ্বপ্রমানন্দ মহারাজের চরণে একটি প্রার্থনা, তাই আমরা আপনাকে যেভাবে পেয়ে এসেছি আর বাকি জীবনে যেন আপনাকে সেভাবে পাই, আপনার আশীর্বাদ থেকে আমরা যেন বঞ্চিত না হই। এবার স্বামীজিকে মাল্যদান করা হবে। পবিত্র রায় স্বামীজি সম্বন্ধে দুটি কথা বলি, স্বামীজিকে পুষ্পস্তবক দেবেন। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিশ্বপ্রেমানন্দজি মহারাজ, পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিশ্বদেবানন্দজি মহারাজ, জলপাইগুড়ি আশ্রমের সংগরাগীবৃন্দ, আজ থেকে প্রায় 27 বছর আগে শ্রীমৎ স্বামীজি মহারাজের সান্নিধ্যে আমি এসেছিলাম। আমি তখন এই সঙ্গের ছাত্রাবাসের ছাত্র। আমি সেই সময় থেকে আজকের সময় পর্যন্ত স্বামীজির যে পদোন্নতি আমি দেখেছি, সত্যি উনি সঙ্ঘের প্রথম জীবনে শ্রীমৎ স্বামী বড় স্বামীজি মহারাজ, স্বামী বেদান্তজি মহারাজ এই মহাপুরুষদের সান্নিধ্যে তাদের সেবা করার সুযোগ পেয়েছেন। পরবর্তীকালে কিছুদিন প্রধান কার্যালয়ের বাজার সরকারের দায়িত্বে ছিলেন। তারপরে উনি প্রচার পার্টির চালান দলের নেতা হয়ে সারা ভারতবর্ষ চষে বেরিয়েছেন। শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও উনি গেছেন। আমার সৌভাগ্য হয়েছিল ওনার সঙ্গে নেপাল সফরে উনি যখন প্রচার দায়িত্ব নিয়ে গেছিলেন, আমি ওনার সঙ্গে গিয়েছিলাম। সত্যি ওনার কাজের যে দক্ষতা, উনি প্রতি ক্ষেত্রে নিপুণতা পরিচয় রেখে গেছেন। তার পরবর্তীকালে জলপাইগুড়ি আশ্রমের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। এরপর ভারতবর্ষের যে কোনো জায়গায় দীক্ষাদান যখন হয় উনি সেই দীক্ষাদান করেন। তারপরে সঙ্গের বিভিন্ন সভায় প্রধান বক্তা রূপে এখনও ওনার ডাক পড়ে। পরবর্তীকালে যেটা হরণবাবু বললেন যে আমাদের কেন্দ্রীয় হিন্দু মিলন মন্দির রয়েছে, সেই কেন্দ্রীয় হিন্দু মিলন মন্দিরের বিশেষ দায়িত্ব এখনো পালন করছেন। পরবর্তীকালে উনি কিছুদিন সংঘের যে আমাদের গড়িয়া আশ্রম রয়েছে, সেখানে সন্ন্যাসী ব্রহ্মচারীদের যে ট্রেনিং সেন্টার হয়, সেখানেও উনি একবার দায়িত্বে ছিলেন। তার পরবর্তীকালে খুব সম্প্রতি যে ভারত সেবাশ্রম সংঘের ব্যাপ্তি আজ পৃথিবী জুড়ে, সেই ভারত সেবাশ্রম সংঘের সহসভাপতি উনি নিযুক্ত হয়েছেন। আমরা আমাদের যে পারিবারিক জীবন বা কর্মজীবন যদি দেখে থাকি, তাহলে দেখি যে পরিবারের কর্তা সাধারণত তার অনুপস্থিতিতে কে এই পরিবারকে সুষ্ঠুভাবে পরিচালনা করবে, তার দায়িত্ব কিন্তু সেই পরিবারের কর্তা একজনের উপর ন্যস্ত করে যায়। সেখানে সিনিয়র জুনিয়র নয়, যে কাজের জন্য উপযুক্ত, যে দক্ষতার সঙ্গে সেই পরিবারকে বা প্রতিষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে, তার উপর দায়িত্ব দিয়ে যায়। ভারত সেবাশ্রম সংঘের যে আজকে সহসভাপতি পদে স্বামী বিশ্বপ্রেমানন্দ মহারাজকে নিয়োজিত করেছেন, সংঘ মনে করেছেন যে ইনি এই পদের জন্য সত্যি উপযুক্ত ব্যক্তি। স্বামীজি প্রথম থেকে আজ পর্যন্ত যে সকল কাজ দক্ষতার সঙ্গে করে গেছেন, নিপুণভাবে তার কর্মনিষ্ঠা
তার কাজের প্রতি দায়িত্ববোধ, তারপর শৃঙ্খলা, সব কিছুতেই কিন্তু তার একটা শিক্ষণীয় বিষয় আছে। আশা করব স্বামী যে দায়িত্ব পেয়েছেন সেই দায়িত্ব সার্বিকভাবে সাফল্য হোক। গুরু মহারাজের কাছে প্রার্থনা করি স্বামী যেন সুস্থভাবে এই কাজে আরও ভালো করে এগিয়ে যেতে পারে। সর্বশেষে স্বামীজিকে আমার সশ্রদ্ধ প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন। জয়ন্ত চক্রবর্তী বা স্বামীজি সম্বন্ধে সংক্ষেপে কিছু বলবেন এবং পুষ্পস্তবক দিয়ে তাকে শ্রদ্ধা জানাবেন। গুরু মহারাজের রাতুল চরণে আমার প্রণাম, বড় স্বামীজির শ্রীচরণে প্রণাম। আমাদের মাঝে উপস্থিত ভারত সেবাশ্রম সংঘের সহসভাপতি শ্রীমৎ স্বামী বিশ্বপ্রেমানন্দজি মহারাজ, তার চরণেও প্রণাম। সংঘের আর একজন স্বামীজি স্বামী দিব্যানন্দ মহারাজজি, তার চরণেও আমি প্রণাম জানাই। উপস্থিত সকল সংঘের অনুরাগী এবং ভক্তবৃন্দকেও আমি আমার প্রণাম জানাচ্ছি। স্বামীজির সঙ্গে আমার গত 20 বছর ধরে স্বামীজিকে আমি চিনি, আর গত 20 বছর ধরে স্বামীজি আমার কাছে অনেকটা ইন্টারনেটে গুগলের মতো। আমরা যেমন কোনো সমস্যায় পড়লে গুগলে যাই, সেই সমস্যার সমাধান খুঁজে পাই। আজ অব্দি এমন কোনো বিষয় নেই যে বিষয় নিয়ে স্বামীজির কাছে এসে তার কোনো সমাধান পাইনি। এক কথায় স্বামীজি আমার জীবনে একটা মিরাক্কেল, সমস্ত কিছু আসান করে দেওয়ার মতো একটা মানুষ, ভরসা করার মতো মানুষ, যে মানুষের কাছে কখনো অভিমান নিয়ে এসেও হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেছি। স্বামীজির কাছে অনেক কিছু শিখেছি, আরো শিখতে চাই। আমার জীবনের সৌভাগ্য অনেকগুলো বছর আমার ঘুম ভাঙত স্বামীজির টেলিফোনে। আজকে স্বামীজির ব্যস্ততা অনেক বেড়ে গেছে, কথাও অনেক কম হয়, কাজ ছাড়া কাজের বাইরে কোনো কথাই হয় না। সেই সমস্ত দিকগুলো ভীষণভাবে মিস করি এবং আমি আমার চোখে, আমার দৃষ্টিতে আমার জীবন্ত গুরু মহারাজ হিসেবে আমি স্বামী বিশ্বপ্রেমানন্দকেই মনে করি। আর এই আমার ভাবনা, এই উপলব্ধি কে আমি যেন আরো শ্রীবৃদ্ধি করতে পারি, আমি উপস্থিত সমস্ত সংঘ অনুরাগী এবং ভক্তবৃন্দের কাছে আশীর্বাদ কামনা করি। আপনারা আমাকে আশীর্বাদ করবেন, সেই উপলব্ধিগুলোকে আমি যেন আরো শ্রীবৃদ্ধি করে আগামী দিনে চলতে পারি। নমস্কার। স্বামীজিকে শ্রদ্ধা জানাচ্ছেন প্রেমানন্দ চক্রবর্তী। এবার গৌতম হাজরা পুষ্পস্তবক দিয়ে স্বামীজিকে শ্রদ্ধা জানাবেন। পক্ষে শ্রী আরতি সেন স্বামীজিকে মাল্যদান করবেন। গুরু মহারাজকে সশ্রদ্ধ কোটি কোটি প্রণাম জানিয়ে আমাদের জলপাইগুড়ি আশ্রমে স্বামী বিশ্বপ্রেমানন্দজি এবং দ্বিতীয় স্বামীজিকে আমার সশ্রদ্ধ প্রণাম। যা বলার সবই তো হরেরামবাবু এবং অন্যান্য যারা এসছেন সবার নাম আমি জানি না,
তাদের প্রতিও আমি সম্মান জানিয়ে কেবল দু চারটে কথাই বলব। এক হচ্ছে স্বামীজি যেমন আমাদের গুরু মহারাজের নির্দেশ পালন করে যাচ্ছেন, তার এই কর্তব্য, তার এই কাজের যে সাফল্য, তার পেছনে একমাত্র গুরু মহারাজের সুযোগ্য সন্তান তিনি হয়ে উঠেছেন। আমরা এখানে এসেছি তাদের অনুসরণ করতে, গুরু মহারাজের বাণীকে অনুসরণ করি, চেষ্টা করি, কতটুকু পারি জানি না। তবে আমাদের যে স্বামীজি উনি যেভাবে পালন করেন, তার সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা, তার স্নেহ, তার ভালোবাসা সব দিক থেকেই অতুলনীয়। উনি উৎসাহ দেন বলেই আমরা প্রতিটি কাজে তার উৎসাহকে মানার চেষ্টা করি। কারণ আমরা জানি গুরু মহারাজের সম্পূর্ণ নিয়ম পালন করে উনি যে শিক্ষা আমাদের দিতে চেয়েছেন, আমরা যেন সেটা ধরে রাখতে পারি। কতটুকু পারি জানি না, তবে সবচাইতে আমার অবাক লাগে ওনার সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, কাজের দক্ষতা, সব কিছুই যেন সবার চাইতে আলাদা। অনেক সময় আর সবচাইতে ভালো যে উনি প্রচণ্ড রসিক মনের লোক। এই রসিকতা অনেকে বুঝতে পারেন না বা আমরা ধরতে পারি না। পরে যখন চিন্তা করি তখন মনে হয় যে হ্যাঁ, ওনার মতন রসিক লোক খুব কম আছে। যাই হোক, আমরা স্বামীজির কাছে এসে এই যে গুরু মহারাজের সেবা করছি বা শ্রদ্ধা করছি, গুরু মহারাজকে যে আমরা যেভাবে আমরা দেখছি, তার চাইতে সেই তুলনায় আমরা স্বামীজিকেও সেইভাবেই দেখছি। আশা করি গুরু মহারাজ আমাদেরও আশীর্বাদ করবেন, যাতে আমরা যেন স্বামীজির এই যে কার্যকুশলতা, এইটুকুও যদি আমরা পালন করতে পারি, আমাদের সাংসারিক জীবনেও সেটার প্রতিফলন ঘটে। আজকাল যে অশান্তি, সেটা কিন্তু আমাদের গড়া, নিজেরাই বলেছি। স্বামীজিকে দেখে ভাবি যে এতগুলো ছেলে পেলে নিয়ে স্বামীজি যেভাবে সংসার করছে, আমরা তো দুই চারজনকে নিয়ে সংসার করছি, কিন্তু সেখানে শান্তি নেই। আশ্রমে আসলে পরে যেটুকু শান্তি পাই, এটার তুলনা হয় না। আর কি সবাই আমরা স্বামীজিকে চিনছি, জানছি, তার স্নেহ পাচ্ছি, এইটুকুই আমাদের কাছে পরম সম্পদ। আমরা যেন তার এই কার্য দক্ষতা, তার এই অনুশীলন, ওনার এই নিয়মানুবর্তিতা যেন মানতে পারি, মেনে যাওয়ার চেষ্টা করব। তাহলে আমাদেরও পরিবারের মধ্যে একটা শান্তি আসবে, সবার সাথে একটা স্নেহ ভালোবাসার আদান প্রদান হবে। এইটুকু বলেই আমি স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ। কাজ জলপাই
জলে আমার মাথা নত করে দাও রে তোমার চরণ দোলার তলে। নিজের করিতে গৌরব নিজের বলি করি অপমান আপনারে শুধু গেলিয়া গেলিয়া ঘুরে মরি বলে বলে আমার মাথা নত করে দাও তোমার চরণ দোলার তলে। আমার নায়ক করিল আমার আগুন তোমার ইচ্ছা করো হে আমার জীবন মাঝে জাতিকে তোমার চরণ শান্তি পরাণে তোমার পরম কান্তি আমার আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে আমার মাথা নত করে দাও তোমার চরণ দোলার তলে। কবিতা সঙ্গে সম্পর্কে মহাত্মা মৃত্যুভাবে সেই সঙ্গ দুর্দিনে দুঃসময়গুলি আমাকে আশ্রয় না থাকে যে সঙ্গ সতত সৎচিন্তা ও সর্বজ্ঞানা ভাবিতে আমাকে সাহায্য করে থাকে সেই সঙ্গ মা মোহ ভ্রান্তি ভাতা হইতে আমাকে রক্ষা করিয়া থাকে আর আমি সেই সঙ্গে আশ্রয় গ্রহণ করিলাম এবং সেই সঙ্গে হৃদয়ের জবা সর্বস্বরূপ ভাবিয়া ধরিয়া থাকি সেই সংকল্প দিলাম। সঙ্গের উন্নতি আমার উন্নতি, সঙ্গের কল্যাণে আমার কল্যাণ, সঙ্গের মুক্তিতেই আমার মুক্তি, সঙ্গের উদ্দেশ্য আদর্শ আমার সাধনা উপাসনা, সঙ্গের বাণী আমার মহামন্ত্র, সঙ্গের কর্মই আমার আরাধনা, সঙ্গের চিন্তায় আমার ধ্যান, সঙ্গের হিত সাধনে তন্ময়তাই আমার মহা সমাধি। সঙ্গই ভক্তের ভগবান, সঙ্গই জ্ঞানের ব্রহ্ম, সঙ্গই যোগীর আত্মা, সঙ্গই আমাদের মার কিশোরবা কুলকুণ্ডলিনী, সঙ্গ আমাদের দুর্বল প্রাণকে সবল নীরব প্রাণকে সরস করিয়া আমাদের বিভ্রাম বিভ্রান্তি বিগত ভাঙিয়া আমাদেরকে মহামুক্তি ও মহামিলনের পথে প্রবর্তিত করি। জ্ঞান ভক্তিদায়কম করুণামৃত মুক্তিদম শরণ্যং গমেহম প্রণবম ভজামি।
সহিতুহীন প্রেম আনন্দিপম মূর্তিম আচার্য রূপম প্রণব নমামি আচার্য রূপম সচ্চিদানন্দ নমঃ। পরমশ্রদ্ধেয় শ্রীমৎ স্বামী বিশ্বদেবানন্দজি মহারাজ, উপস্থিত ভক্ত ভাই বোন, আমি খুব ছোট বয়সে মাকে হারিয়েছি। তার কোনো পূর্ণ রূপ আমার মনে পড়ে না। আমার দিদিরা আমাকে মানুষ করেছে। আমি গৃহত্যাগের পরে তার মুখে শুনেছি, যখন আমি হাঁটতেও শিখিনি তারা আমাকে কোলে করে নিয়ে থাকতেন। একদিন ওনারা আমাকে কোলে করে বাড়ির রকে বসেছিলেন। রাস্তা দিয়ে যাচ্ছিলেন একজন গৈরিকধারী সন্ন্যাসী। আমাকে দেখে আমার সামনে দাঁড়িয়ে যান। ওনাদের বলেন, একে তোমরা বাড়িতে রাখতে পারবে না। 1967 সাল রেডিওতে চণ্ডী পাঠ শুরু হয়েছে। গুরু মহারাজ আমার চোখের সামনে থেকে একটা বিরাট আবরণ সরিয়ে নিলেন। এই জগৎ, এই সমাজ, সংসার, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন এক পলকের মধ্যে আমার কাছে ছাই হয়ে গেল। আমার ভগবান দর্শন দরকার, আমার থাকতে দরকার। আড়ালে আপনারে হাওয়া করে কাঁদছি, শুধু কি করে ওনাকে পাবো, কোথায় পাবো, এই আমার চিন্তা। নভেম্বর মাসের মাঝামাঝি কি শেষের দিকে আমার কলেজ জীবনের সবচেয়ে কাছের বন্ধু সে আর আমি কলকাতায় এলজিন রোডের মোড়ে কোনো কাজে দাঁড়িয়ে আছি। ট্রাফিক কন্ট্রোল হচ্ছে, ফুল ইউনিফর্ম পরা। দুপুরবেলা রাস্তা জমজমাট, তার মধ্যে তিনি আমাদের দিকে তাকিয়ে হাসছেন। কেন হাসছেন? আমি মনে করছি ওর পরিচিত, ও মনে করছি আমার পরিচিত। এই কৌতূহল কারবার আগেই ডিউটি ছেড়ে ওই সার্জেন্ট আমার কাছে এগিয়ে এসে আমার বুক চাপিয়ে বলছে, এত কাঁদছো কেন? তোমার তো ভগবানকে পেতে একটু দেরি নেই। আমার মনে হচ্ছে এই বন্ধু চোখের সামনে এই পথের লোকগুলো চলে যাক, আমি ভগবানকে পেয়ে গেছি। নিজেকে অন্যরকম সামলে ওনার ঠিকানা নিলাম। উনি আজকে সন্ধ্যাবেলা ওনার বেড়াতে যেতে বললেন। যেরকম ঘুট ঘুট অন্ধকার, আমি হাওয়া করে ওনার পা দুটো জোরে ধরে কাঁদছি, কোথায় ভগবান, কেমন করে পাবো? উনি বললেন, ব্যস্ত হও না, তুমি আমার কাছে এসো, আমি তোমাদের গাইড করব। আমি তো তখন জানি না
আমার যে জীবনের আসল নায়ক আমার জন্য অপেক্ষা করছে। আমি গৃহত্যাগ করে চলে গেলাম। রাত্রিবেলা না ফিরতেই বাড়ি থেকে সেই বন্ধুর কাছে ফোন গেল। বন্ধু বলল, দেখুন 2-3 দিন আগে এই লোকের সঙ্গে কথা হয়েছে। সেই বন্ধু বাড়ির লোককে নিয়ে সার্জেনের কাছে গেল। সার্জেন বললেন, কোনো চিন্তা করবেন না, আপনারা বাড়ি চলে যান, নিশ্চিত জেনে রাখুন ও কিন্তু আর বাড়ি ফিরবে না, ও ভালো পথেই থাকবে। মহানন্দ ব্রহ্মচারীকে আমি খুব ছোট থেকেই দর্শন করছি। আমাদের পাড়াতে একটা বাড়িতে উনি আসতেন। আমার কাকা কাকিমা পিসিমা ওনার কাছ থেকে দীক্ষা নিয়েছেন। প্রতি বছর কলকাতায় বিজয়ী সিনেমার পাশে রূপচাঁদ মুখার্জি লেনে 18 বাড়িতে খুব বড় করে ওনার জন্মদিন হতো। আমি সেখানেও ওনাকে দর্শন করি। আমি যখন নিখোঁজ, আমার বাড়ি খুব কেউ জানে না যে আমি বেঁচে আছি না কোথাও কোনোভাবে মারা গিয়েছি। সেই সময় মহানন্দ ব্রহ্মচারী আমাদের বাড়িতে এসেছিলেন। বাড়ির লোকজন খুব উদ্বিগ্ন হয়ে আমার ছবি ওনাকে দেখিয়েছিল। উনি আমার ছবিটা হাতে করে বলেছিলেন, কোনো চিন্তা করো না, বেঁচে আছে, খুব ভালো জায়গা, গঙ্গা যমুনাই অনেক জল গড়িয়ে গেল। আমি কলকাতায় এসে পূজ্য বড়স্বামী মহারাজের সেবা করি। বিজয় সিনেমার উল্টো থেকে 3 কোম্পানি দেখেছি বড়স্বামীজির হোমিওপ্যাথি ওষুধ আনতে। দোকানদার বলল, একটু দেরি হবে। রাস্তা লোকের লোকারণ্য, কি ব্যাপার না মহানন্দ ব্রহ্মচারীর জন্মদিন। দেরি যখন হবে তাহলে আমি একটু ওনাকে দর্শন করে আসি। ওনাকে যখন দর্শন করতে গেছি আমি একটা মালা নিয়ে গেছিলাম। উনি সকলকে থামিয়ে আমাকে ডেকে নিলেন। নিয়ম মতন ওনার সেবকরা সকলকার হাতে একটা করে যে মিষ্টি দিচ্ছিল, উনি তাদের থামিয়ে বললেন, সাধু একটা ফল দাও। তারপর গেট থেকে বেরোনোর সময় বড় শালপাতার প্যাকেট, রাধাবল্লভী, আলুদম, পান্তুয়া ইত্যাদি দিয়ে প্যাকেট করা। আমি বড়স্বামীকে এসে সেই প্যাকেট দিলাম আর মহানন্দ ব্রহ্মচারীকে দর্শন করেছি, সে কথা বললাম। উনি প্যাকেটটা বাইরে দেখে আমাকে নিয়ে নিতে বললেন, আর কোনো কথা উত্তর দিলেন না। দুর্গা পুজো ছাড়া বেনারসে বড়স্বামীজি গিয়েছেন কোনো কাজে। একদিন দুপুরবেলা আমার যখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই এই ঘটনা মহানন্দ ব্রহ্মচারীকে দর্শন করলাম 7 কাপড়ে যখন আমি 71 সালে। আর সন্ধ্যা সভার পর 78-এর পর 79-80 সালে একদিন দুপুরবেলা বাঙালি বেলায় গেছি ওনার জন্যে মুড়ি আনতে। রিক্সা করে দিচ্ছিলেন অঙ্গানাথ ঠাকুর। আমি ঘরে এসে বড়স্বামীকে খুব ভাবে গদগদ হয়ে বললাম, আর বাঙালি বেলায় অঙ্গানাথ ঠাকুরকে দর্শন করলাম। উনি একবারে এসে বললেন, তোমার ভাগ্য
ভাগ্যের সীমা নেই। আজ তুমি মহানন্দ ব্রহ্মচারীকে দর্শন কর, কালকে তুমি মহানন্দ ব্রহ্মচারীকে দর্শন করলে, আর অঙ্গানাথ ঠাকুরকে দর্শন করলে, কি সৌভাগ্য তোমার। ওনার হেয়ালি আমি বুঝতে পারার আগেই মুখ গম্ভীর করে বললেন, এখনো তো বুঝে উঠতে পারলে না? কোথায় আছো, কার কাছে আছো? দিন আসবে যেদিন বুঝবে এরা কোথায় আর তুমি কোথায়। 1968 সাল আমি তখন পূজ্যপাদ শ্রীমৎ বেদানন্দ স্বামীজি সেবা করি। উনি তার ঘরে আসনে শুয়ে রয়েছেন, আমি ধুতি পরি, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস করছি। উনি আমায় বললেন, এই দেখিস আমি পড়ে গেলাম, সঙ্গে শ্রেষ্ঠ কাজ ঠাকুর তোকে দিয়ে করিয়ে নেবেন। এই দেখিস আমি পড়ে গেলাম, সঙ্গে শ্রেষ্ঠ কাজ ঠাকুর তোকে দিয়ে করিয়ে নেবেন। আমি বড় স্বামীজি চরণ সেবা করার সুযোগ পেয়ে এর চেয়ে বড় শ্রেষ্ঠ কাজ ভারত সেবাশ্রম সঙ্গে আর কোনোদিন হবে না। এই সুযোগ কোনোদিন কেউ পাবে না। কোনো ফল, কোনো সম্মান সেখানে তুচ্ছাদি তুচ্ছ। বড় স্বামীজি সকালবেলা এই 68 সাল থেকে যখন আমি হেড অফিসে থাকি, সীমা স্বামী আর অনন্ত স্বামীজি আমাকে দেখলেই সামনে যে স্বামীজিকে পেলেন, মুক্তানন্দ স্বামীজি, বিকাশানন্দ স্বামীজি, নির্মলানন্দ স্বামীজি, এনাদের বলতে জানো আমি যেন চোখে দেখি আমাদের খবর মহারাজ, আমরা দুই দিদি এক জায়গায় ছিলাম বলে বেদানন্দ স্বামীজি আমাকে খবর বলে ডাকছেন। আমাকে সকলে তখন খবর মহারাজ বলত, আর বড় স্বামীজি আরো আদর করে খোকা বলে ডাকছেন। আপনারা বলছেন, আমি দেখছি আমাদের খোকন মহারাজ কবে বেশ উঁচু জলচকিতে বসবে, গলায় মোটা মোটা চুল করে মারা থাকবে, হাত ধরে স্বামী মহারাজের কথা বলবে, আর সকলে মন্ত্রমুগ্ধ হয়ে শুনবে। এই কথা আত্মানন্দ স্বামীজি কতবার কতজনকে বলেছে। পূজ্য বড় স্বামী মহারাজের সকালে জল খাবার খাওয়া হচ্ছে। এটা 1976, 75 কিংবা 76 সালের কথা। খাওয়া হয়ে গেছে, আমি বিজ্ঞানী বাসনগুলো সরিয়ে তার ঘরে খাবার জায়গাটা মরছি। তিনি আমার গায়ের হাত রাখলেন। উনি যেন আমার গায়ে হাত দিলেন। আমি ওনার শ্রীমুখের দিকে তাকিয়েছি, মুখখানা খুব প্রসন্ন, আত্মস্থ। আমায় বললেন, রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট ব্রহ্মানন্দ স্বামীজিও এই কাজ করেছিলেন। আমরা দীর্ঘদিন এই কাজ করতে এই জায়গায় এসেছি। আমি আবার ওনাকে প্রণাম করলাম। উনি আমাকে খুব আশীর্বাদ করলেন। আমার দাদা আমার যখন বৈরাগ্য কানায় কানায়, সেই সময় ওনার বিয়ে হচ্ছে। নেয়া কর্তব্য খাতিরে উনি রওনা হওয়ার সময় গিয়ে দাঁড়িয়েছিলাম, বরযাত্রী যায়নি। অল্প কিছুদিন পরেই উনি একটা কন্যা সন্তানের জন্ম দেন। তারপরেই
ওনার জীবনে ওলট পালট হয়ে যায়, উনি সন্ন্যাসী হইল। পরে যখন ওনার সঙ্গে আমার দেখা হলো, আমি ওনাকে বললাম, আপনার মনে যদি এই ছিল, আপনি আমাকে আগে বললেন না কেন? তাহলে দুজনে একসঙ্গেই এই পথে থাকতাম। উনি বললেন, বলো কি, আমার সঙ্গে তোমার তুলনা? তুমি ভারত সেবাশ্রম সঙ্গে একজন সন্ন্যাসী, এটা আমাদের কত করে গর্ব, কত অহংকার যে আমাদের ঘরের একটা ছেলে ভারত সঙ্গে সন্ন্যাসী হয়েছে। তুমি একদিন এই ভারত সঙ্গে গেছিলে না? দেখো, আমার কথা মিথ্যা হবে না, এই আমি বলে গেলাম। হ্যাঁ, এই ঘটনাগুলো বলবার কারণ এই নয় যে আমি আমার নিজের ঢাক বাজালাম, আমি বিরাট একটা কেউ বলে নিজেকে প্রচার করতে গেলাম। তাহলে কেন বললাম? এই কারণ যে আমি যখন পরের সন্তান, সেই থেকে এতদিন যারা আমাকে এত আশীর্বাদ করে গেছেন, তাদের কথা যে আজকে এতটা সত্যি, এতটা কার্যকরী হয়েছে, তাদের প্রতি আমার বিনম্র প্রণাম, আমার অন্তরের গভীর শ্রদ্ধা। আমি কেউ নই, আমি ঈশ্বর নই, আমি ভগবান নই, আমি ঈশ্বর নই, আমি আল্লাহ নই, আমি পীর পয়গম্বর নই, আমি অতি অতি সাধারণ একজন মানুষ, যে সকলকে ভালোবাসতে চায়, যে সকলের সেবা করতে চায়, যে দিনাদিন ভিক্ষুক দরিদ্র কাঙালের গুরু মহারাজ বর্ষাবীর সেবা আশীর্বাদ করতে চায়। আমি এই আমার নাম এই নামে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আমি যেন আপনাদের সকলের কাছে এই প্রার্থনা করি, আপনারা আমাকে এতদিন যেভাবে আশীর্বাদ করেছেন, কাছের লোক বলে বলে ভালোবেসেছেন, আপনারা আমাকে একটা অবস্থার পেছনে দূরে সরিয়ে দেবেন না। আমি সঙ্গে দাস, আমি প্রতিজ্ঞাবদ্ধ সঙ্গে আদেশ পালন করব। তাই সঙ্গ যখন যেখানে ডাকবে আমি যাব, কিন্তু একদিন একবার জন্য সময় পেল আমি এই রাজধানী, এই মন্দিরে আসবো। এখানকার বাতাবরণ, এখানকার ভাব, এখানকার পূজারতি আমাকে ভীষণভাবে আকর্ষণ করে। 2রা জুন 2006 সালে আমি পার্টি ছাড়ব ঠিক করেছিলাম, আর 1 অক্টোবর আমার রেজিগনেশন গ্রান্ট হয়েছিল। এই 4 মাস দিন রাত্রি সকাল সন্ধ্যায় চিন্তা করতাম, কোথায় যাব, কোথায় থাকবো। জলপাইগুড়ি সিলেক্ট করেছিলাম এই জন্যে এখানকার পূজারতি, এখানকার পরিবেশ আমাকে আকর্ষণ করেছিল। আমি এখানেই আসবো, আমি যতদিন বাঁচব ঠাকুরের এই চরণে আমি যাতে প্রণাম করতে পারি, বর্ষাকে চরণে আশীর্বাদ দিতে পারি, তাহলে রাতুর চরণে এই প্রার্থনা। শান্তি শান্তি শান্তি।